আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। হয়তো বা একটা দুশ্চিন্তায় সবাই ভুগছেন জানি, ইরান আর আমেরিকার যুদ্ধ নিয়ে। কোনো চিন্তার কারণ নাই। এই যুদ্ধতে কি হবে না হবে বা আমাদের করণীয় কি সে বিষয়ে আলোচনা করব। তার আগে বলি, অত্যন্ত আনন্দের সহিত জানাই গতকালকের ইফতার পার্টিতে আলহামদুলিল্লাহ আমার ইফতার ঢাকাবাসীর যে উপস্থিতি, 95 জনের পেমেন্টে 92 জন উপস্থিত হয়েছেন। তার মধ্যে 3 জন গেস্ট এসেছিলেন আলহামদুলিল্লাহ। চট্টগ্রামের এক ভাইয়ের আসছিলেন চট্টগ্রাম থেকে। আহ, ওনার একজন গেস্ট এসছেন, আরও কয়েকজনের 2 জনের গেস্ট এসছেন। শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমরা একটা সুন্দর আলোচনা এবং সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে গতকালকের ইফতার মাহফিলের আয়োজনটা করেছি এবং সফলতার সাথে আমরা আহ, সফলতার সাথে আমরা বিষয়টাকে আহ, বাজারের বিনিয়োগকারী ভাই বোনদেরকে নিয়ে যে একটা আনন্দ ঘন উৎসব পালন করেছি। আমার গোল্ডেন ভাই আসছিলেন, এখানে অনেকে আসছিলেন। আহ, সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আমাকে যে ভালোবাসাটা আপনারা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। বেশ আনন্দের সহিত আমরা কাটিয়েছি কালকের দিনটা। আশা করি সবারই ভালো লেগেছে। এই যে আমাদের মিলবন্ধনটা সারা বাংলাদেশ জুড়ে, আমার বিনিয়োগকারী ভাই বোনদেরকে নিয়ে আমি যেই আহ, একটা প্রোগ্রাম বা একটা শিক্ষামূলক কার্যক্রমে এতদূর পর্যন্ত এগিয়ে আসছি, আপনাদের সহযোগিতায়, আমার অক্লান্ত পরিশ্রম এবং আপনাদের বিশ্বাস, ভালোবাসা এবং সহযোগিতায় এ পর্যন্ত আসছি। এর জন্য শুক্রিয়া আদায় করি আমার মহান রব্বুল আলমিন সৃষ্টিকর্তা, আমার আল্লাহর নিকট। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করে যেন আমরা এই মেলবন্ধনের ভিতর দিয়ে বাংলাদেশে একটা সুষ্ঠু ধারার বিনিয়োগ বান্ধব পুঁজিবাজার গঠন করতে পারি। সেই পরিলক্ষেই আমার এই অগ্রযাত্রা এবং আমার অগ্রযাত্রার আহ, সবচেয়ে প্রাণপ্রিয় শক্তি হচ্ছে আমার এই প্রিয় ভাই বোনেরা। আলহামদুলিল্লাহ। ন্যায় নীতি জায়গায়, সত্যর জায়গায় অটুট থেকে মানব কল্যাণে যে কাজ আমি করে যাচ্ছি, আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আমরা একটা চূড়ান্ত সফলতা অর্জন করতে পারবো এই বাজারে। এবং বিগত বছরগুলোতে আপনাদেরকে যেভাবে লুটপাট করেছিল, অন্ততপক্ষে সেই জায়গা থেকে যে একটা সঠিক জায়গায় আপনাদেরকে আহ, একটা জায়গায় দাঁড় করাতে পেরেছি, সেটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের দোয়ার বরকতে এবং আল্লাহর রব্বুল আলমিনের ইচ্ছায় বেশ ভালো আছি। আর ভালো থাকার কারণটা হচ্ছে আপনারা যে একটা সঠিক সুন্দরভাবে একটা গাইডলাইনের ভিতর দিয়ে আহ, চলতেছেন বা এই বাজারে বিনিয়োগের সাহস পাচ্ছেন, এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া। ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের এই জায়গাগুলোতে যদি আমরা সঠিকভাবে থাকতে পারি, ঐক্যের জায়গাটাতে থাকতে পারি। দেখুন, আমি যখন লাইভটা শুরু করি, তার কিছুদিনের পরে যখন বাজারটা একটা ক্রাশ হয়েছিল, অনেকেই বলেছিলেন আন্দোলনের ডাক দিতে, অনেকেই বলেছিলেন আমার ডাকে সবাই চলে আসবেন। এই যে ভালোবাসার জায়গাটা আপনাদের, আমার উপর একটা আস্থা বিশ্বাসের জায়গাটা, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। কিন্তু আমি কখনো আন্দোলনের ডাক দেইনি এই কারণে যে আন্দোলন, প্রিভিয়াস 17-18 বছর আন্দোলন দেখেছি, যার ফল যার ফল একদম শূন্য। কেউ কারো কেউই কোনো এই আন্দোলনের সুফল পাননি, আন্দোলন করে রিটার্ন পাননি, আন্দোলনের কোনো সঠিক বিচার কেউ আজও অবধি পাননি। এত বড় একটা জুলাই আন্দোলনের পরেও যে একটা স্বৈরাচার মুক্ত দেশ গড়ার পরেও সেই জুলাই আন্দোলনকারীদের রক্তের উপরে দাঁড়িয়ে যারা বেইমানি করতে পারে, সেই দেশে আপনি কি করে বিচার চাইবেন, কি করে বিচার পাবেন? তো সুতরাং আমরা আমাদের এই যে দেশের যারা আমরা অভাগা জাতি আছি, তো আমাদের যারা সত্যনিষ্ঠা ন্যায়ের পক্ষে যারা আমরা আছি, আমরা
আন্দোলনের চেয়েও আমরা যদি নিজেরা সচেতন হই এবং সেই সচেতনতার ধারাবাহিকতার ভাবে যদি আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে পারি, সেইখানে জুলুমবাজ, অত্যাচারী, লুণ্ঠনকারীদের হাত থেকে রক্ষা করতে আমাদেরকে নিজেরাই আহ, নিজেদের প্রস্তুতি নিতে হবে। সুতরাং কিছু আন্দোলন আছে নীরব ভাষায় করা যায়, কিছু আন্দোলন আছে নিজেদেরকে শুধরিয়ে সঠিক পথে সঠিক গাইডলাইনে যদি চলতে পারি, এই নীরব আন্দোলন আর এই নীরব বিপ্লবের যে বড় বিপ্লব আর কিছু হতে পারে না, যা আমি আমার এই ৮-৯ মাসের ৯-১০ মাসের কার্যক্রমে আপনাদেরকে আমি উপস্থাপন করতে পেরেছি। এই যে নীরব প্রতিবাদ এবং নীরব আন্দোলন, শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে যে আমরা যে আমাদেরকে পরিবর্তন করতে পারছি, আমরা যে আমাদের জায়গা থেকে বিনিয়োগের একটা সঠিক সুষ্ঠু ধারায় নিয়ে আসতে পারছি, এর চেয়ে বড় আন্দোলন আর কিছু হতে পারে না। সুতরাং এই যেই দেশে জালিমের বসবাস সবচেয়ে বেশি, গাদ্দারের বসবাস সবচেয়ে বেশি, সেই জায়গাতে আমাদের করণীয় হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সচেতনতামূলকভাবে আমরা যদি সঠিক পথে এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের কোনো ভয় নাই। শত্রুরা শত্রুতামি করবে, আমাদের কাজে বাধা দিবে, কিন্তু সেইখান থেকেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমাদের পিছনে ফিরে তাকার সময় নাই। আমরা জন্ম গ্রহণ করেছি, ধরেন আমার বয়স এখন ৪৮-এর উপরে। তো এই ৪৮ বছর আমার পিছনে চলে গেছে, আমার সামনে আসে নাই। সুতরাং যেহেতু পিছনে চলে গেছে, পিছন নিয়ে আমাদের ভাবার কোনো কারণ নাই, যৌক্তিকতা কারণ নাই। আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আজকের লাইভটাতে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব আগামীকালকের বাজার নিয়ে। যেহেতু বিশ্বজুড়ে একটা অস্থিরতা চলছে, এবং ইসরায়েল এবং ইসরায়েল আমেরিকা বা ইরানের যে ঘটনাটা চলছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, আছে আলহামদুলিল্লাহ ভালো। তো সেই জায়গাতে সবার ভিতরে, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী সবার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সবাই একটা ভয়ের মধ্যে আছে। আমার যে চট্টগ্রাম গ্রুপ, ঢাকার গ্রুপ, সিলেট গ্রুপ এবং নোয়াখালী গ্রুপ, সকল গ্রুপের মধ্যেই একটা আতঙ্ক বিরাজ করছে। আমি সবাইকে একটা সান্ত্বনা দিয়েছি এবং অভয় দিয়ে আসছি। এর আগেও আমরা এই ধরনের যুদ্ধ, আক্রমণ, হামলা দেখেছি। সেই আক্রমণ, যুদ্ধ, হামলার ভিতর দিয়ে কি কি করণীয় ছিল, তখনও আমি আলোচনায় আপনাদেরকে অভয় দিয়ে, সাহস দিয়ে এ পর্যন্ত নিয়ে আসছি। আজও আমি সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, কথা বলবো। বাজারের আমাদের একটা সেন্সিটিভ জায়গা। এই জায়গাটাতে বাংলাদেশের একটা জায়গা যেখানে একটু কিছু হলেই বাজারের উপরে প্রেসার পড়ে, আর সেই প্রেসার পড়লে আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী আছি, আমাদের ভিতরে সবচেয়ে আতঙ্কটা বেশি ছড়িয়ে যায়। তখনই আমরা ভুল সিদ্ধান্তের মধ্যে চলে যাই এবং ভুল সিদ্ধান্ত নেই। এখানে আমার যারা পুরনো বিনিয়োগকারী ভাই বোন আছেন, তারা বিষয়গুলো অনুধাবন করতে পারেন। যেমন আমি একজন ভাইয়ের কথা বলবো, ফুলজার ভাই আছেন, অবশ্য এখনো আছেন উপস্থিত। ফুলজার ভাই অনেক পুরনো মানুষ, একজন ব্যাংকার মানুষ। আহ, উনি বিষয়গুলো অনুধাবন করতে পারেন। আরো এরকম অনেক ভাই বোনেরা আছেন যারা প্রিভিয়াস, আমারও পুরনো, আমার থেকেও পুরনো যারা বিনিয়োগকারী আছেন, অনেকেই এই বিষয়গুলো অনুধাবন করতে পারেন। অনেক পতন দেখেছি, অনেক উত্থান দেখেছি, অনেক এইরকম সিচুয়েশন আমরা সিচুয়েশনের ভিতর দিয়ে উপনীত হয়ে এ পর্যন্ত এসেছি। সুতরাং এই বিষয়টাকে আমরা যদি গাঢ়ভাবে দেখি, তাহলে কিন্তু আমরা আমাদের ক্ষতি করব। সুতরাং আগামীকালকের যে পজিশন বা বর্তমান যে ইরান, আমেরিকা আর ইসরায়েলের যে ঘটনাটা, কোনো কিছু স্থায়ী না, একটা কথা মনে রাখবেন, সব কিছুই অস্থায়ী। আমরা দেখেছি 1/11-এর সময়, 9/11-এর টুইন টাওয়ারের ঘটনা। আমরা দেখেছি আমরা দেখেছি ইরাকের যুদ্ধ, আমরা দেখেছি সিরিয়ার যুদ্ধ, আমরা দেখেছি আহ, আফগানিস্তানের যুদ্ধ, আমরা দেখেছি লিবিয়ার যুদ্ধ। এইরকম অসংখ্য যুদ্ধ আমরা দেখে আসছি। তো এই যুদ্ধটা এই দুনিয়ার লাইফের একটা পার্ট। এটা থাকবেই। শক্তির বড়াই সবখানেই সবাই দেখাইতে চায়, এটা বাস্তবতা। এটা আমাদের দেশও তার ব্যতিক্রম কিছু না। কষ্ট হয় যেখানে বাংলাদেশের একটা জায়গায়, আহ, দেখুন, একটু কথা বলি, না বললেই নয়। নরসিংদীর একটা মেয়েকে ধর্ষণ করেছে, বাবা বিচার চেয়েছে, সেই বিচারের চাওয়ার কারণে বাবার সামনে থেকে ওই মেয়েটিকে, 15 বছরেরও কম বয়সী মেয়েটাকে নিয়ে আবার ধর্ষণ করে হত্যা করছে।
বারবার কোনো সত্য কথা বললে জামাতের ট্যাগ লাগাইতে থাকেন অন্ধভক্ত গোবর খাওয়া গণেশরা, লাগাইতে থাকেন ট্যাগ, সমস্যা নেই, কিন্তু সত্তর থেকে এক পা বিচলিত হওয়ার মতো মানুষ আমি রাসেল না। হাসিনার আমলেও বহু প্রতিবাদ করেছে। এখানে আমার আহ, আহ, ইয়ে ভাই আছে, শহীদ হোসেন মিঠু ভাই আছেন, জানেন উনি আমার সম্পর্কে, আমার অতীতের। এখানে আরো অনেকে যারা পুরনো আছেন তারা আমার সম্পর্কে জানেন। আওয়ামী লীগের সময়ও স্বৈরাচার হাসিনার আমলেও আমার প্রতিবাদী কণ্ঠ কেউ থামাইতে পারে নাই। অনেকে সতর্কতা করছেন, এখনো করছেন অনেক ভাই বোনেরা। কিন্তু আপনি যদি সত্যের পথে থাকেন, যে যেই ট্যাগ লাগাক না কেন, আর যারা ট্যাগ লাগাচ্ছেন তারাই আহ, একসময় বিলীন হয়ে যায়, এটাই সত্য। তো সুতরাং এই যে দেশের এই যে ধর্ষণের সেঞ্চুরি ঘটতেছে, কিছুদিন বললেই বলে জামাত জামাত জামাত। আরে ভাই রে, এত শিক্ষিত জাতির ভিতরে যদি এই গন্ডমূর্খের মতো কথাবার্তা শুনি, তখন আরো গা একদিকে জ্বলে আরেকদিকে হাসি পায়, এরা যে শিক্ষিত দাবি করে। তো সুতরাং আহ, যে বিষয়গুলো নিয়ে বলছি, আমাদের এই বাজারের যে জায়গায়, আমি আপনাদেরকে যে জিনিসটা সবসময় বলে আসছি, ধরুন সেপ্টেম্বর মাসেও একটা পতনের একটা লক্ষণ ছিল, পতন হয়েছে বাজার। 1,000 1,500 পয়েন্ট পড়া, এটা কোনো স্বাভাবিক কারেকশন না, এটা একটা পতনের ধারা। তো সেই পতনেও আপনারা যারা আমার দেখানো ভালো স্টকগুলোতে বিনিয়োগ করেছেন, কেউ কোনো লসে নাই আলহামদুলিল্লাহ। বাজার ঘোরার সাথে সাথে কিন্তু আপনাদের সেই লসটা রিকভারি হয়ে প্রফিটও চলে গেছে। তার মধ্যে কিছু কিছু স্টকের, কিছু না ম্যাক্সিমাম স্টকের কথাই বলি, এসপিসিএল বলেন, কনফিডেন্স সিমেন্ট বলেন, আহ, তারপরে এই আইবিপি বলেন, ইসলামী ফাইন্যান্স বলেন, কোন শেয়ারটা না আপনাদেরকে রিটার্ন দিয়েছে বলেন। সুতরাং ঘাবড়ানোর কিছু নাই। আপনারা অনেকেই আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা অনেক ঘাবড়িয়ে গেছেন। তো এখন যে জায়গার কথা বলছি, আসুন আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা করি। সেই জায়গায় আপনারা অবশ্যই একটু মনোনিবেশ দিয়ে কথাগুলো শুনবেন, এটাই আমার কামনা। আর এই ইন্ডেক্সের বিষয়টা বলি। ইন্ডেক্স 74 আছে। এদিকে পজিটিভ সাইন কয়টা আছে আমি আপনাদেরকে বলি। একটা হচ্ছে ভলিউমটা পজিটিভ সাইন, একটা হচ্ছে ক্যান্ডেলটা পজিটিভ সাইন, আরেকটা হচ্ছে আরএসআই পজিটিভ সাইন, আরেকটা হচ্ছে ম্যাকডি, যেটা ম্যাকডি পজিটিভ সাইন। শুধু একটা সাইন নেগেটিভ, সেটা হচ্ছে হিস্টোগ্রামের বারটা। খেয়াল করে দেখেন হিস্টোগ্রামের বারটা, একটু মনোযোগ সহকারে শুনেন, কালকে বাজারটা কি হতে পারে সেটাই আমি আলোচনা করছি। এই হিস্টোগ্রামের বারটা দেখেন আহ, কত তারিখ থেকে, 17ই ফেব্রুয়ারি থেকে গতকালকে, গত বৃহস্পতিবারের 26শে ফেব্রুয়ারি, 17ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারিতে একটা ডাউন ট্রেন্ড মুডে ছিল। কিন্তু দেখেন এখানে ইন্ডেক্স পজিটিভ, হিস্টোগ্রামের বার ডাউন ট্রেন্ড, হিস্টোগ্রামের বার ডাউন ট্রেন্ড, কিন্তু ক্যান্ডেলগুলো পজিটিভ, বাজার পজিটিভ। কিছু কিছু স্টকগুলো আহ, কিছু কিছু স্টকের বা আপ ট্রেন্ডের বহু শেয়ার উঠে গেছে। ওয়ালাইকুম সালাম পারভেজ ভাই। তো ভলিউমটাও গতকালকের বৃহস্পতিবারের ভলিউমটাও বেশ লোভনীয় এবং চমৎকার ভলিউম হয়েছে। এখন পার্থক্য কোনটা? পার্থক্য হচ্ছে ভলিউমের ধারাটা একটু বেশি। তার মানে বোঝা যাচ্ছে যে গত বৃহস্পতিবারে ভালো একটা প্রফিট টেকিং হয়েছে। কেন? যেই স্টকগুলোর একটা পজিটিভ সাইন ছিল এবং আপট্রেন্ড ছিল, সেই স্টকের কিছু কিছু ধারার ধারা বলছে যে তারা সেলে গেছে। যেমন এই যে খান ব্রাদার্স নিয়ে এক ভাই বলছে, সেটাই আমি নিয়ে আসি। কেবিপি, এই খান ব্রাদার্সের ভলিউমটা দেখেন ওভার। আর এই ওভারের ভলিউমের বিষয়গুলো আপনাদেরকে অনেক সময় আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে বুঝিয়ে আসছি যে কি কারণে ওভার হয়। এই ওভার ভলিউমটা তারা এই যে যখন তারা সেলে যায় তখন ইনসাইডার ট্রেডিং করে। তারা যদি আহ, 1 লাখ বাই দেয়, 5 লাখ সেল দেয়, 1 লাখ বাই দেয়, 5 লাখ সেল দেয়, কারণ তাদের কাছে নিয়ন্ত্রণটা থাকে। আলমগীর ভাই, ট্রাম্প মামা মিসাইল মারা লাগে না। কেউ যদি দাঁড়ায় রাস্তার উপরে জোরে সোরে একটা পাদ মারে, তাও এই বাজারের মধ্যে এসে আঘাত করে। তো আজকে একটু বিনোদনও দিব, তাহলে আপনারা একটু সাহস পাবেন। তো ওয়ালাইকুম সালাম শকত ভাই। তো এই যে যে ভলিউমটা দেখেন, খান ব্রাদার্স আমি ওই গত 3 দিন আগেই পজিটিভ সাইন বলেছিলাম, যে লেভেলটাতে আসছিল যে এখান থেকে পড়বে না, একটা ইউটার্ন আসবে। একটা মানে একটা জায়গা টার্গেট করেছিলাম, বাট গত বৃহস্পতিবারে যে ভলিউমটা করেছে, সে এখন ইন্ডিকেশন দিচ্ছে যে
আগামী রবিবারে হয়তোবা উপর একটা ট্রেডের সুযোগ দিতে পারে। সেটা হচ্ছে 56, আহ, আহ, সম্ভবত আহ, আছে কত, 54-50, তাই না? তো যদি আমি এই জায়গাটা ধরি 56-50-60 পর্যন্ত সকালের একটা আপ ট্রেন্ডে থাকবে। যাদের হাতে আছে, প্রফিটে আছেন, যারা বটমে কিনেছেন, তারা অবশ্যই প্রফিট টেকিং করবেন। আমার তো একটাই ধারা, একটাই ভাষ্য, একটাই স্লোগান: অল্প পুঁজি অল্প রুজি অধিক খুশি। প্রফিট আছে, নিয়ে নেন। আর এখনকার যে ক্যান্ডেল বা যে অবস্থান, কিছুদিন আগেও আমি ইন্ডেক্স দিয়ে যে আলোচনাগুলো আপনাদের সাথে করেছি, সেই জায়গায় বারবার একটা জিনিস ইন্ডিকেশন করে আসছি, যে বাজারের সাইডওয়েজে চলবে, ঠিক সাইডওয়েজেই চলতেছে। এটা যদি আপনারা এই প্যাটার্ন যদি না বুঝতে পারেন, এত শিখানোর পরে, বোঝানোর পরও, দেখুন ইন্ডেক্সের প্যাটার্নটাতে আমি আবার চলে যাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কেন এই বাজারটা সামনের দিকে বেশি একটা রান করার সুযোগ কম। এটা কামাল ভাইও বা আমার এই যে ইয়ে আছেন, যিনি পারভেজ ভাই আছেন, বা কামাল ভাই যদি থেকে থাকেন, এবং যদি আমার রাহুল ভাই থেকে থাকেন, তারা একটু সহযোগিতা করবেন। তো এই যে দেখুন হিস্টোগ্রামের বারটা যে হালকা, তার মানে সে ফেক একটা আপ ট্রেন্ড যাচ্ছে। এদিকে হিস্টোগ্রামের আরএসআইটা কিছুটা কারেকশন হয়েছে। বাট এখন যেই জিনিসটা হবে আপনাদেরকে গত সপ্তাহে যেটা বলেছি, যে ইন্স্যুরেন্সের খেলা জানুয়ারিতেই মোটামুটি ফাইনাল হয়ে গেছে। ব্যাংকের খেলাটা অলমোস্ট ফাইনালের পথে, এবং ফাইনালি ধরে নিতে পারেন এই মাসের পরেই, মানে এই যে জুন, এখন হচ্ছে মার্চ মাস, এই মার্চ মাসে প্রত্যেকটা ব্যাংকের এবং ইন্স্যুরেন্সের ঘোষণার টাইম। আর একটা কথা আপনাদেরকে আমি ওই জুন ক্লোজিং এর সময় আপনাদেরকে সতর্ক করেছি, যে যখন ঘোষণাটা আসলে যেই শেয়ারটা প্লে করে ফেলে এবং মানে হাই রেটে ঘোষণা দেয়, ওই ঘোষণার সময় কিন্তু ওই শেয়ারটাকে আর ধরে রাখতে পারে না। ডিভিডেন্ড খাওয়া মানে একটা বিপদ। কোনো গেমলার বা কোনো যারা ক্যাপিটাল গেইনের আশায় বিনিয়োগ করে, তারা কেউ কিন্তু বোনাস ডিভিডেন্ড খায় না। এই পর্যন্ত যারা আপ ট্রেন্ডে গিয়ে বোনাস ডিভিডেন্ড খেয়েছে, তারা কিন্তু কেউ ভালো নাই, ইন্ডিভিজুয়াল দু চারটা স্টক বাদে। আর সেই স্টকগুলো কিন্তু ওই প্লে ইয়েটার সময়, ওই স্টকগুলো কিন্তু আপ ট্রেন্ডে কখনো ঘোষণা দেয় নাই। যেমন এসপিসিএলটাও মারাত্মকভাবে একটা প্লে করেছিল, আবার ডাউনে আসছে, ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে, ঘোষণা দিয়ে আবারও উঠে গেছে। কেন? তার ভিতরে অনেক পজিটিভ বেশ কিছু রিজন ছিল। তো আদাব দাদা, সঞ্জিত দাদা। তো বেশ কিছু পজিটিভ ঘটনা ছিল। যেমন তাদের ইপিএসটা খুব বড় ধরনের গ্রো আপ করেছে, ডিভিডেন্ড 20% দিয়েছে, এবং তাদের ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার আরও বেশি গ্রো আপ করেছে, এবং এসপিসিএলটা যে জায়গা আছে সেখান থেকে আরও অনেক দূর যাওয়ার মতন ক্যাপাবিলিটি রাখে। তো সুতরাং ভালো স্টক যদি আপনার হাতে থাকে, আপনার ভয়ের কোনো কারণ নাই। আর যে স্টকগুলোতে আপনার কিছু প্রফিট আছে, চেষ্টা করবেন আগামীকালকে সকালেই সম্ভবত এই ইরানের ঘটনাটাকে নিয়ে একটা প্রেশার ক্রিয়েট হতে পারে। বাট আরো একটা বিষয় আপনাদেরকে বলি, এই বাজারে এই ইলেকশনকে কেন্দ্র করে, প্লাস একটা নতুন গভর্নমেন্টের পদার্পণে কিছু স্মার্ট মানি ইনভলভমেন্ট হয়েছে। তো যাদের যেসব স্মার্ট মানি ইনভলভমেন্ট হয়েছে যেসব স্টকগুলোতে, সেই স্টকগুলোর তেমন একটা প্রভাব পড়বে না, এটা মাথায় রাখবেন। যদিও ধরেন একটা চাপে, ওয়ালাইকুম সালাম, একটা চাপে কিছুর নিচে আসলে আপনি দেখবেন যে সুযোগ সন্ধানীরা বা যাদের কাছে ক্যাশ ফ্রি আছে, তারা কিন্তু এই অফারগুলো, এই সুযোগটা কাজে লাগিয়ে সে কিন্তু শেয়ারগুলো, স্টকগুলো হাতিয়ে নিয়ে যাবে। তো আপনি ডিসিশন নেবেন আপনার স্টকগুলো কোন পর্যায়ে আছে। আপনার স্টকগুলো 58 টাকা গ্যাপের যে স্টকগুলো, কখনোই রাইট, এই যে মোস্তফা ভাই কেডিএস স্পেশাল থেকে বোনাস খেয়ে এখনো পর্যন্ত ভালো অবস্থানে আছেন। সুতরাং আপনার স্টকটা যদি ভালো হয়, এই যুদ্ধের দামামা 2-1 দিনের গরম থাকবে, এরপর আবার শান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, একটা না একটা সমাধানে আসবে। যে বেশি মাইর খাইবে সে চুপ হয়ে যাবে। আর ইরানের কথাটা বলছি, ইরানের হারানোর কিছু নাই। আর ইরানের যখন হারানোর কিছু নাই, তার যা কিছু সম্বল আছে তা দিয়ে সে লড়ে যাবে, তা দিয়েই লড়ে যাবে। আমরা যদি 2005 সালে ইরাকের ঘটনা দেখি, সাদ্দাম হোসেনকে বলা হয়েছিল তার কাছে রাসায়নিক অস্ত্র আছে।
ছয়টা মিসাইল ছাড়া আর কিছুই পায় নাই, সেই ছয়টা মিসাইলকেও তারা ড্যামেজ করে দিয়ে এই ইরাককে দখল করে ফেলছে। তো এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল পলিসি, ওরা দুর্বলের উপরে অ্যাপ্লাই করে। আমাদের দেশটাতেও সেরকমই চলে। আমেরিকা বলেন, ভারত বলেন, চায়না বলেন, সবারই নজর আছে আমাদের দেশের উপরে। তো আমরা যতই ভোট দেই না কেন, এই যে ভোট কেন্দ্রের কথা বলি, পুরা বাংলাদেশ একদিকে ভোট দিলেও রায় হবে তাদের সিদ্ধান্তে। এটা হচ্ছে বাস্তব সত্য কথা, কেউ মানেন বা না মানেন। জিও পলিটিক্স যারা বুঝেন তারা অবশ্যই আমার সাথে একমত হবেন। আর অন্ধকানা দলকানা গোবর গণেশরা উল্টাপাল্টা কমেন্ট করবেই। যাই হোক, আমি একটু এভাবে বলি, কারণ কি করব, জাতি যেমন বলতেও হয় তেমন। আজকে আমার কালকে ইফতার প্রোগ্রামে আসছিলেন উম্মুল কবির আপা। উনি আজকে গাড়ি নিয়ে সাভার গিয়েছিলেন। তো আসার পথে পুলিশ ধরছে, ধরে ওনাকে জোরপূর্বক ওনার থেকে 1,000 টাকার কাগজপত্র সবকিছু ঠিক থাকার পরেও 1,000 টাকা নেওয়ার পরে আবার সে পুলিশ বলে, আপা আপনি কি রাগ করছেন? আপনি রাগ করলে রাগ করেন না, 1,000 টাকা নিছি আপনার থেকে। 5,000 টাকা দাবি করছিল। কতটা নির্লজ্জ, কতটা নিকৃষ্ট মন হইলে এই মানে চাঁদাবাজিটাকে সমঝোতার পর্যায়ে নিয়ে যায়। বিশ্বাস করেন, এইসব কথা শুনলে হাসি ছাড়া আর আবার কিছুই পায় না। আমি খুব উপভোগ করি এই ইয়েটা। তবে আপা যে এই মন থেকে যে বদদোয়াটা দিয়েছেন, যে অভিশাপটা দিয়েছেন, এটা আল্লাহর দরবারে কবুল হয়ে আবার সেটা রিটার্ন আসতে বাধ্য, এরকম হাজারো প্রমাণ আমার লাইফে আমি দেখেছি, আছে। সুতরাং আপাকে বলছি, আপনি হাসি মুখে থাকুন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে। এই রমজানের মাসে আপনার সাথে যে অন্যায়টা করেছে, কাগজপত্র থাকা সত্ত্বেও আপনার থেকে 5,000 টাকা দাবি করে ওই যে সমঝোতার মাধ্যমে 1,000 টাকা নিয়েছে, এই 1,000 টাকার রিটার্ন আপনি 1,00,000 কোটি টাকা পাইতে পারেন আপনি। এটা কিন্তু নিঃসন্দেহে কোনো সন্দেহ প্রকাশের কিছু নাই। আল্লাহর বিচারটা এত সুন্দর বিচার, শুধু সময়ের অপেক্ষায়। দেখুন, এই বাজারে আপনাদের থেকে অনেকে লুটপাট করেছে, অনেক ধান্দাবাজি করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে, বিভিন্ন ম্যানিপুলেশনের মাধ্যমে, বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আল্লাহ হয়তো আমাকে আপনাদের জন্য নিয়োজিত করাতেই আমি আপনাদের পাশে দাঁড়াতে পেরেছি। আল্লাহ আমাকে যে জ্ঞানটা দিয়েছে বাজারের, সেটা আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছি, করে যাচ্ছি, করে যাব। সুতরাং আপনার ক্ষতি করার পুরা পৃথিবী যদি আপনাকে ক্ষতি করে, আর আল্লাহ যদি আপনাকে সহায় হয়, কারো না কারো মাধ্যমে আপনাকে সেখান থেকে আহ, তুলে ধরে নিয়ে আসবে, উঠিয়ে নিয়ে আসবে। সুতরাং ঘাবড়ানোর কিছু নাই, ভয় পাওয়ার কিছু নাই। ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমার এই মানে নিরলস এবং ভিতর থেকেই বলছি, গতকালকেও আমি বক্তব্য দিতে গিয়ে কান্না করে ফেলেছি। আপনাদের অনেকের কষ্টের কথাগুলো যখন শেয়ার করেন পার্সোনালি আমাকে, তখন আপনাদের কষ্টগুলো যখন শুনি, পরিবারের হাহাকার, সন্তানের হাহাকার, সন্তান পরিবার থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যান এই ব্যবসা করতে গিয়ে লোকসানে পড়ে, তখন সত্যি হৃদয়টা কান্নার ভেঙে পড়ে। গতকালকেও বক্তব্য দিতে গিয়েও আমার এই কান্নাটা ধরে রাখতে পারিনি। এখনো অনেকটা মানে কান্নার দুর্বলতা চলে আসে, কারণ কি করব ভাই, আমরা কিছু অসহায় মানুষ আছি এই দেশের, যাদের আসলে প্রতিবাদ বা আহ, কথা বলার বা তার দুঃখ প্রকাশ করার কোনো জায়গা খুঁজে পায় না। পরিবার, সমাজ, রাষ্ট্র কোথাও ক- এই তার দুঃখ কষ্টগুলো প্রকাশ করার জায়গা খুঁজে পায় না। তো য- হয়তো বা একটা বিশ্বাস ভরসা থেকে আলাপ আলোচনা করে যখন, তখন আসলে হৃদয়ে ফাটা কান্না চলে আসে। এটা আল্লাহ তো সৃষ্টি করেছে, একটা মানুষ হিসাবে সৃষ্টি করেছে, সে মনুষ্যত্ব বোধ দিয়ে সৃষ্টি করেছে, যার কারণেই কান্নাগুলো চলে আসে। অ- দেখুন, দুষ্টামি করে পোস্ট করে কিছু মানুষের ক্যারেক্টার চিনি, দেখি, জানি, বুঝি। এর আগেও দেখেছেন যে জামশেদ মজুমদার নামের একজন ছিল, যাকে আমাকে ফোন করলে আমি তাকে সবসময় প্রপার গাইড দিতাম। কিন্তু আমার সত্য কথা বলে আমাকে ঝামার টামার ট্যাগ দেওয়াতে বা গালিগালাজ করাতে, ব্লক করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে গিয়ে আমাকে হুমকি ধমকি গালিগালাজ করেছে, সেটাও পোস্ট করে আপনাদেরকে জানিয়েছি। তো এই দেশের মানুষের, কিছু মানুষের উপকার করলেও ওই দলীয় ট্যাগ, ওরা আসলে ওই দলের নেতাদের জন্মের, তো যার কারণে ওই নেতাদের রক্ত জন্মের যারা, তারাই এই ধরনের আচরণগুলো করে থাকে। তো আজকের যে বাজার নিয়ে আলোচনা করছি, আপনাদেরকে এখনো বলছি, অভয় দিয়ে বলছি। তবে একটা জিনিস বলবো,
যে আপনারা কখনো ম্যানুপুলেশন হয়ে দুর্বল কোম্পানি বা বন্ধ কোম্পানি বা খারাপ কোম্পানি এই দিকে পা বাড়াবেন না। এক আমার এক ভাই কমেন্ট করেছে যে কোনো কোম্পানি তো দুর্বল না যখন বাজারে আসে। এটাও ওনার ভুল ধারণা। কেন? গত 17 বছরে আইপিওতে যতগুলো কোম্পানি আসছে, কিভাবে আসছে এটা সবাই জানেন। আপনারা সবাই জানেন। আমাকে পর্যন্ত আমার বন্ধুর একটা ফ্যাক্টরি আছে, খুব ভালো ফ্যাক্টরি, কিন্তু পেইড আপ ক্যাপিটাল ছোট। আমাকেও অফার করা হয়েছে যে ভাই আপনার বন্ধু ফ্যাক্টরির কথা বলেন, যে আইপিওতে নিয়ে আসছে, সমস্যা নাই, 10 কোটি টাকা খরচ করবে, 100 কোটি টাকা কামায় নিয়ে যাবে। আমি যদিও আমার বন্ধুর সাথে আমি যখন আলোচনাটা করেছিলাম, সে রাজি হয় নাই। একটা নীতিগত জায়গা থেকে আমার বন্ধুটাও খুব অটল। সে বলছে এ দরকার নাই, আমার আমার হালাল রুচি যেভাবে আছে এইভাবে গ্রো আপ হবে। আলহামদুলিল্লাহ অনেক দূর তারা চলে গেছে। তো সুতরাং আপনি যদি হালাল ভাবে চিন্তা করেন, আপনাকে আল্লাহ বরকত দান করবেই। গতকালকে আমাদের প্রোগ্রামে অনেক ভাইরা লাস্টে যারা ছিলেন অনেক বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনায় আমি অনেক কিছু বুঝিয়েছি, দেখিয়েছি। এই যে চিত্র প্যাটার্ন, এগুলো হচ্ছে একটা বাজারের লেনদেন এবং অবস্থানের উপরে একটা ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরটা আপনাকে কিছুটা সহায়ক করে, কিন্তু তার চেয়ে বড় ইন্ডিকেটর হচ্ছে কোন স্টকটাতে আপনি বিনিয়োগ করবেন, সেই স্টকটা খুঁজে বের করা এবং সেইখানে বড় বড় বিনিয়োগকারীদের ইনভলভমেন্ট কেমন সেটা আইডেন্টিফাই করা। এটা যদিও অনেক কষ্টকর, তবুও আমি যখন যে স্টকটা, ওই ধরনের স্টক পাই, আপনাদের সামনে তুলে ধরে আনি। বাজারে ব্যবসা দিচ্ছে, বাজারে পয়সা দিচ্ছে। আমার ভিতরে কোনো অহংকার, লোভ, লালসা এগুলো কিছু নাই, কারণ রিজিকের মালিক আল্লাহ। আপনারা কেউ আমার রিজিকের মালিক না, কিন্তু আল্লাহ আপনাদের উসিলায় আমাকে অনেক কিছু দান করছেন, এতে আমি শুক্রিয়া। যতটুকু, ওই যে অল্প রুজি অল্প পুঁজি অধিক খুশি, এর ভিতরে আমার আনন্দটা। এখন দেখুন, ইন্ডেক্সের যে জায়গাটা, যে ক্যান্ডেলটা এখন আগামীকালকে সরাসরি ডাউনে আসবে কি আপে যাবে, সেটা নিয়ে আলোচনা করব। সে আলোচনা হচ্ছে যে এই যে ইন্ডেক্সের যে ভলিউম এবং ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল এবং ভলিউম দুইটার মধ্যে আহ, আমার যে জিনিসটা অবজারভেশন করছি, সেটা হচ্ছে, একটা হচ্ছে এই যে একটু উপরে যে ধাক্কাটা 6,000, 5,600, আপনার 5,600, 42, 43 বা 44, এই লেভেলটা, এই জোনটা। আবার আরেকটু দেখেন, এইটার উপরে আরো একটা জোন আছে, সেটা হচ্ছে 5,700। তার মানে কি? মানে 5,600টাকে কয়েকবার ধাক্কা দেওয়ার পরেও উঠাতে পারে নাই। কয়বার ধাক্কা দিচ্ছে সেটা আমরা একটু গণনা করলেই পাবো। এই দেখেন, এইখানে একটা ধাক্কা দিয়ে নিচে আসছে, আবারও আরেকটা ধাক্কা দিয়েছে। তার মানে এখনো পর্যন্ত এখানে পজিটিভ কিছু আছে। পজিটিভ কিছু আছে যে, রাইট, তো ইন্ডেক্স পজিটিভ কিছু আছে। এখন কি হতে পারে? সেটা হইতে পারে কালকে আতঙ্কে, প্যানিকে একটা সেল প্রেশার আসতে পারে সকালবেলা। এখন যদি সেল প্রেশার আসে আর আপনার স্টকটা যদি আপনি আহ, ধরেন কিনা দাম বা প্রফিটটা টেকিং না করতে পারেন, ভালো ভালো স্টক যদি হয়, কোনো সমস্যা নাই, ধৈর্য ধরেন। এইটা বেশি একটা দুর্বলতা প্রকাশ করবে না, কেননা এই যাদের ইনভলভমেন্ট আছে এইখানে, তারা কিন্তু এখনো বের হতে পারে না, এটা ট্রেড প্যাটার্নে বোঝা যায়, বিশেষ করে কিছু কিছু স্টকে। সুতরাং এই স্টকগুলা থেকে যেগুলা কথা বলছি সব না, আবার অতিরিক্ত যেগুলো, অতিরিক্ত জি, ডাক্তার আমিন ভাই, এই কথাটা নিয়ে আমি বলতে চাই যে এই মামুদের একদল আছে, আপনারা দেখছেন সেপ্টেম্বর মাসে কি পরিমাণে প্যানিক ছড়াইছে। আর আমি সেই প্যানিকের জায়গায় যুদ্ধ করে, লড়াই করে আপনাদেরকে কি পরিমাণে সাহস জুগিয়েছি, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে। এখনো এই বাজার নিয়ে অনেক বড় বড় প্যানিক সৃষ্টি করছে বিভিন্ন গ্রুপে। এই কারণে আমি সবসময় আপনাদেরকে বলি, এসব গ্রুপগুলোকে অ্যাভয়েড করে যত চলতে পারবেন, আপনি তত নিরাপদে থাকতে পারবেন, আপনার ভিতরে আতঙ্কটা কম থাকবে। আমি রাসেল আপনাদের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করছি এবং করে যাব, যেন আপনারা মিসগাইডেড না হন। এখন যেটা হবে, আপনার হাতে যদি কোনো স্টক, যেগুলো এই খান ব্রাদার্সের মতন যদি দেখেন যে আপ ট্রেন্ডে ভলিউম হয়েছে,
কেবিপি কোন কোন স্টকগুলোতে আপনাদের হাতের স্টকগুলো পোর্টফোলিওটা বের করে আগে ফলো করবেন আপনার পোর্টফোলিওর কোন স্টকগুলো এইরকম একটা ভলিউম হয়েছে, সেই ভলিউমের শেয়ারগুলো আগামীকালকে আপনারা স্টপ লস হোক, প্রফিট হোক, কিনা দাম হোক, চেষ্টা করবেন বেরিয়ে আসতে। এই খান ব্রাদার্সের মতো কথাগুলো একটু স্পষ্টভাবে শোনার চেষ্টা করুন। জি ডাক্তার আমির, ধন্যবাদ ভাই। তো আপনারা এই যে ইন্ডিকেটরগুলো আমি দেখাচ্ছি একটু খেয়াল করে দেখুন। খান ব্রাদার্সের মতো, আবারও বলছি, খান ব্রাদার্সের মতো আপনার পোর্টফোলিওতে যদি এই ধরনের কোনো স্টক থাকে যেটা বৃহস্পতিবারে আপ ট্রেন্ডে ওভার ভলিউম হয়েছে, আপনি সেইখান থেকে সেইখান থেকে আপনি আপনার স্টকটার কেনা দাম পান, প্রফিট পান, স্টপ লস পান, নিয়ে নেবেন। আর কোনগুলো থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন সেটাও একটা স্টক দেখাই। যেমন ধরেন আহ, আমি যদি একটা খুব সুন্দর প্যাটার্নের দেখছি যেটা আরডি ফুডটা, এই আরডি ফুডের গেমলাররা কিন্তু কোনোভাবেই সুবিধা করতে পারে নাই এখন পর্যন্ত কেন? দেখেন 20 টাকা আর 21 টাকা, এই 1 টাকার ভিতরে তাদের আপ করতে তাদের বুকে মাটি লাগতেছে, এবং তারা আপ করলেই আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী অল্প পুঁজিতে খুশি তারা কিন্তু প্রফিট টেকিং করতেছি। এবং উপরে গেলে, এটা গতকালকের আলোচনায় আমি বলেছি প্রোগ্রামে, যে আরডি ফুডটার গেমলার মামারা খুব বিপদে আছেন। এবং দেখেছি তাদের যে বাই ভলিউমগুলো, তারা কিন্তু এখান থেকে এক্সিট নিতে পারে নাই। এই আরডি ফুড থেকে আপনাদের ভয়ের কিছু নাই, একান্ত যদি নামে এটা, নইলে 20 টাকা 20 টাকা 60-70 পয়সা 80 পয়সা আছে। আর যদি ওইদিকে আসে, আমি রাসেল ভাই আপনাদেরকে বলছি, এই শেয়ারটা অলরেডি আমার কেনা বেচার ভিতরে আছে, আমি আবার এটাকে টেক ওভার করে ফেলবো। এই আরডি ফুডটা আমার যে ভাই বোনেরদের যে শক্তি নিয়ে আমি নেমেছি, আমার ইনশাল্লাহ এতটুকু আহ, আস্থা আছে, আবার যাদের আস্থা আছে তারা জানেন যে এই স্টক থেকে আমি অন্তত 3-4-5 বার প্রফিট নিয়েছি, অনেকগুলো স্টক থেকে এরকম নিয়েছি। আরেকটা স্টক বলি, আহ, সেটা হচ্ছে আমার কেডিএসটা কেডিএসটা এই কেডিএস যদি নিচে আসে আমি প্রস্তুত আছি। প্যাটার্ন পজিশন খুবই চমৎকার, এবং এই যে ভলিউমটা দেখছেন এই কেডিএস নিয়ে কারো কোনো ভয়ের কারণ নাই। কেননা এইখানে যে ইনভলভমেন্টটা আছে, যারা মারবে তারাই লসে পড়বে, লুজার হবে। প্লাস মামারা ওই সুবিধাটা লুফে নেবে। আপনাদের কাছে যাদের কেডিএস আছে, আপনারা যদি বিক্রি করেন আপনারা নিজেরা লুজার হবেন। কেন? এই জায়গাটাতে যেটা 41, 40, 41, 42-এর ঘরটা, এটাতে ড্যাম কেয়ার, আপনারা নিশ্চিন্তে থাকেন। এটাতে নিচে আসলে আমিও এটাতে ইনভলভমেন্ট হব যদি আমি পাই, কালকে যদি ডাউন ট্রেন্ডে আসে। এইটা নিয়েও কোনো ভয় নাই, কেন এটা এখনো গ্রো আপ হয় নাই, মানে মাত্র রানের জন্য প্রস্তুত হচ্ছে, সুতরাং এইটা নিয়ে কোনো টেনশন নাই। এই জাতীয় যে শেয়ারগুলো আছে, তাহলে খান ব্রাদার্সের মতো জাতীয় শেয়ারগুলো থেকে আপনারা প্রফিট টেকিং প্লাস কেনা দাম প্লাস স্টপ লস তিনোটার মধ্যেই থাকবেন। আর কেডিএস এর মতন শেয়ার, আরডি ফুডের মতন শেয়ার, আইবিপির মতন শেয়ার, তাল্লুর মতন শেয়ার, এগুলাতে নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন। যদি চাপ দেয়, বাজারটা যদি 2-1 দিন পরে ইউটার্ন আসবে, আপনার দেখবেন এই শেয়ারগুলো কিভাবে উঠে আর আপনাদের থেকেও নিয়ে যাবে। প্যানিনসুলার দ্বিতীয় প্যানিনসুলার ভিডিওটা আমার হাতে চলে আসছে। আমি এই লাইভের পরে দ্বিতীয় প্যানিনসুলার পোস্টটা করব, একদম পুরা প্যানিনসুলার যে হোটেলের যে ভিডিওটা, এই ভিডিওটা আপনাদের কাছে উপস্থাপন করব। আমি আরেকটা কথা বলি, প্যানিনসুলার কথা আমি বহু আগ থেকে বলে আসছি যে এটা একটা সিপার্ডের মতন গেম হবে, ধীরে ধীরে ধাপে 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 ধাপে। এই পর্যন্ত ডাবল হয়েছে, ডাবলের পরে একটা প্রফিট টেকিং কালেকশন কমপ্লিট হয়েছে, এইখান থেকে তার সামনের দিকের যাত্রা আবারও শুরু হয়ে গেছে। সুতরাং আপনাদের সাথে যে আলোচনাগুলো করব সেগুলো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ইনশাল্লাহ আমরা আমাদের অদম্য শক্তি নিয়ে এগিয়ে যাব এই বাজারে, এবং আমরা কেউ যেন ক্ষতিগ্রস্ত না হই সেই দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে আমার এই বিষয়গুলো তুলে ধরবো। আচ্ছা, আইটি সেক্টরের কথা বলেছেন, কিছুদিন আগে দেখছেন আইটি সেক্টরের একটা নাড়াচাড়া হয়েছিল। আইটি সেক্টরের আহ, একটু আমি পুরো সেক্টরটা তুলে ধরি, তাহলে আমরা আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আইটি সেক্টর, এই যে আইটি সেক্টরটা নিয়ে একটু পুরাটা তুলে ধরি। দেখুন, আইটি সেক্টরের আরএসআই আছে 74, বেশ ভালো একটা অবস্থানে অলরেডি আসছে।
আইটি সেক্টরটার কিছু কিছু স্টকে দেখি যে ভালো পজিশন, আবার কিছু কিছু স্টকের থেকে আবার দেখি যে একটু দুর্বলতা আছে। এখন এই আইটি সেক্টর বলেন আর জুন ক্লোজিং বলেন, আপনাদেরকে বলছি জুন ক্লোজিং আইটি সেক্টর এইগুলা একটু নিরাপদ জায়গা যদি বটম সাইডে থাকে। যেমন জেনেক্সিল অনেকের কাছে আছে আমি জানি, আমাকে প্রতিদিনই কমেন্টে জানান জেনেক্সিলের কথা বলি। এই জেনেক্সিলটা নিয়ে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। জেনেক্সিলটা বটম সাইডে আছে, এইটা নামলে নইলে 1 টাকা নামবে, এর বেশি তো আর নামবে না। কিন্তু জেনেক্সিলের যে প্যাটার্ন অবস্থান এবং হিস্টোগ্রামের বার গ্রিন আছে, কালকের বাজারে এটার মধ্যে এমন একটা এফেক্ট পড়বে না। জেনেক্সিল যাদের আছে এই শেয়ারটা যদিও একটু চাপ থাকে, কিন্তু এই জেনেক্সিলটা সামনের দিকে 31 টাকা, 30, 31, 32 টাকার যাওয়ার জন্য ফুল প্রিপারেশন নিয়ে আছে, ফুল প্রিপারেশন নিয়ে আছে। আচ্ছা, এবার আসেন ইনটেকের কথা বলি। ইনটেকের অবস্থানটা দেখি, তাহলে আইটি সেক্টরের কিছু শেয়ার দেখাই। ইনটেক থেকে একটু সতর্ক থাকা উচিত, ইনটেক থেকে সতর্ক থাকা উচিত। জি আমিন ভাই, ড্যাফোডিলটা খুব চমৎকার একটা প্রফিট দিয়ে গেছে। আচ্ছা, এবার ইনটেকটা দেখুন। ইনটেক দেখেন জেনেক্সিল নিরাপদ, কিন্তু ইনটেকটা যে জায়গায় গিয়েছে এবং ক্যান্ডেলের অবস্থান আর ভলিউম দুইটা সবকিছু ইন্ডিকেট করছে। আবার এদিকে যদি আমি সাপ্লাই জোনটাও দেখি, সেটাও ইন্ডিকেট করছে এই ইনটেকটা আগামীকালকে আপট্রেন্ড হয়ে ছেড়ে দিবে। কথা খেয়াল করেন, আপট্রেন্ড হয়ে ছেড়ে দিবে। তো এই ইনটেক থেকে একটু সতর্ক থাকতে হবে। জেনেক্সিল নিয়ে কোনো ভয় নাই, জেনেক্সিল নিয়ে কোনো ভয় নাই। আচ্ছা, এবার আসেন ইজেনের কথা বলে, যেহেতু আইটি সেক্টরের সবাই মোটামুটি আলোচনা করতে চাচ্ছেন, এটার ভিতরে সবগুলো একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, আপনার ইজেনটাও পজিটিভ আছে, আপনার ইজেনটাও এমন কোনো বিপজ্জনক কিছু নাই। হিস্টোগ্রামের বার একটা গ্রিন হয়েছে, মাত্র ইউটার্ন আসছে, এখন ইজেন নিয়ে আপনি নিরাপদে থাকতে পারেন। তাহলে জেরেক্সিল নিরাপদ, ইজেনটাও নিরাপদ, কিন্তু ইনটেকটা আহ, দেখাচ্ছে যে একটু ভয় আছে। ইনটেকটা নিয়ে একটু ভয় আছে, কেননা একটা সাপ্লাই সেল গেছে, উপরেও সাপ্লাই জোন আছে। তাহলে ইনটেকটা আপনাদের কি করণীয় উচিত আর কি বলা লাগবে? ইনটেক যাদের কাছে আছে তারা চেষ্টা করবেন আগামীকালকে প্রফিট টেকিং করতে, বা কিনা দাম পাইলেও নেওয়ার উচিত হবে। ডিসিশনটা আপনারা নেবেন, আমার জায়গা থেকে আমি আপনাদেরকে আলোচনাটা করে দিলাম। আরেক ভাই লিখেছেন অগ্নি সিস্টেম, AGN, অগ্নি সিস্টেমটা নিয়ে একটু কথা বলি। অগ্নি সিস্টেমটাও অনেকটাই পজিটিভ সাইন আছে, অনেকটাই পজিটিভ সাইন আছে, কারণ এটা আছে বটম সাইডে। তাহলে ভাই ইজেনের কথা বলার পরও আর লিখবেন না প্লিজ। তো ইজেনটার বিষয়টা দেখুন, আহ, অগ্নি সিস্টেম এটাও পজিটিভ আছে, ভয়ের কিছু নাই। বাজার পড়লে অগ্নি সিস্টেম নিয়েও আপনার ভয়ের কিছু নাই। এই যে রাকিবুল হাসান, খেয়াল করেন কথাটা। তাহলে আইটি সেক্টরের মধ্যে অগ্নি সিস্টেম। আচ্ছা, একটা মজার ঘটনা বলি, খুব হাসি পাইতেছে এই অগ্নিটা আসার পরে। সেপ্টেম্বর মাসে যখন আইটি সেক্টর প্লে হয়েছিল এবং আরএসআই যখন 80-তে চলে গেছিল, তখন আমি আইটি সেক্টর থেকে একটু সতর্কতা করছিলাম। কিন্তু ওই সময় অগ্নি সিস্টেমটা বটম সাইডে ছিল। তো বটম সাইডে থাকার পরে ওই আইটি সেক্টরের কথা বলাতে উনিও ভয়ে বটম সাইডে সেল করে দিয়েছে। তো রাকিবুল হাসান, কথা মনোযোগ দেন, বারবার খালি লিখতেছেন কেন, কথা শুনেন আগে। তো অগ্নি সিস্টেমে ভাইয়ে ওই আমার কথার প্যাটার্ন না বুঝতে পারার কারণে উনি অগ্নি সিস্টেমটা সেল করে দিয়েছে। তো একটা সেক্টরের সবগুলা মুভমেন্ট হয়েছে, অগ্নি হয় নাই, সেটা কি হইতে পারে? সেটাও তো উঠবে। তো আপনাকে সেক্টর সাবধান করছে, আপনার স্টকটা কোথায় আছে সেইটা তো আপনাকে বুঝতে হবে। সেইটা আপনি খেয়াল করবেন আপনার স্টকটা কোথায় আছে। এই জন্য আমি সেপ্টেম্বরের আপনাদের কনফিউশনের জায়গা থেকে আমি আমি এই আলোচনাটা আজকে করতেছি খুব ভালোভাবে, খেয়াল করবেন কথাগুলো। যে ওই সময় রাইট ডাক্তার আমিন ভাই, কালকে তো যদি নিচে আসে বাজার, আমি আমার তো ঈদের উপরে শুক্রবার। তো তো আমি অগ্নি সিস্টেমের কথা তখন যখন বলছি যে ভাই আপনি অগ্নি সিস্টেম কেন বেচলেন, বলে আপনার কথা শুনে। আমি কই আপনাকে আইটি সেক্টরের কথা বলছি, আপনার স্টকটা কি বটমে আছিল না আকাশে ছিল? যেমন এতগুলা এই আইটি সেক্টরের আলোচনা করেছি, সেইখানে আইএসএনটা বিপজ্জনক বলেছি, ইনটেকটা বিপজ্জনক বলেছি, বাকিগুলো তো সব ঠিক আছে যে কটা আলোচনায় আনছি। চলেন এবার
ইনটেক নিয়ে ভয় নাই। এবার আসেন আইএসএন নিয়ে কথা বলি। আইএসএন আইএসএন নিয়ে কথা বলি কি অবস্থায় আছে। আচ্ছা দেখুন, আইএসএনটার ভলিউম ওভার। আইএসএন নিয়ে সতর্কতামূলক একটা কথা আছে। কেন কথা আছে? আইএসএন এর খুব কাছাকাছি উপরেই সাপ্লাই জোন, ভলিউম ওভার। হিস্টোগ্রামের বার যতই পজিটিভ দেখাক না কেন, আপনি দেখতে হবে আপনার সাপ্লাই জোনটা ঠিক মানে ওভার কিনা। তো যেহেতু আইএসএন এর উপরে সাপ্লাই জোন আছে, আইএসএন থেকেও প্রফিট টেকিং বলেন, কিনা দাম বলেন, স্টপ লস বলেন, যা কিছু আছে নেওয়াটা উত্তম বলে আমি মনে করি। এটা আমার যে সিস্টেমের মধ্যে আছে সেই সিস্টেমটা বলতেছে। তারপরে আসেন এবার আহ, আরেকটা কথা বলছেন এডিএন টেলিকম। এডিএন টেলিকমটাতে যাই। তাইলে আপনার এডিএন আইটি সেক্টরের মধ্যে দেখা গেল কিছু আছে ঝুঁকিপূর্ণ, আবার কিছু আছে ঝুঁকিমুক্ত। এডিএন টেলিকমটাও একটু ঝুঁকিমুক্ত আছে, কেননা এখানে যে একটা ইনভলভমেন্ট দেখছি এই যে জায়গাটাতে ফেব্রুয়ারি মাসটা, পুরা ফেব্রুয়ারি মাসটাতে যে ইনভলভমেন্ট দেখেছি, এডিএন টেল কিন্তু সেরকম গ্রো আপ হয় নাই। সুতরাং এডিএন টেলিকমটাও ভয়ের কোনো কারণ নাই, এটাও মোটামুটি সেফ জোনে আছে। এবং এডিএন টেলিকমের কমের উপরের গ্যাপটা বেশ ভালো, উপরের গ্যাপটা বেশ ভালো। যুদ্ধ বাদ দেন ভাই, মার্কেটের আলোচনা শুনেন। যুদ্ধ দিয়ে আপনি কি করবেন? এখান থেকে আরো 10,000 কিলোমিটার দূরে যুদ্ধ হইতেছে, আপনি ঘর এখানে চিন্তা করেন। ইরানের মিসাইল ডিএসসি তে পড়বে না, ডিএসসি তে পড়ে আমাদের মস্তিষ্কের মধ্যে, আমাদের মস্তিষ্কে আইসা ওই মিসাইল গুলা পড়ে, এছাড়া আর কোথাও পড়ে না। তো আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী অল্পতে ঘাবড়ায় যাই, যার কারণে আমরা বারবার লুজার হই। এখন এডিএন টেলিকমটা একটা ভালো গ্যাপের জায়গা আছে। একটা ভালো গ্যাপের জায়গা কোথায় আছে দেখেন, 64 টাকা আছে, এখান থেকে 68 থেকে 70 টাকা পর্যন্ত একটা ভালো গ্যাপ আছে এডিএন টেলিকমের মধ্যে। তো এটা একটা নিরাপদ জায়গা। আচ্ছা, আমরা টেকের কথা বলছেন ডাবলে। আমরা নেট আগে দেখে তারপর আমরা টেকের কথা বলবো, যেহেতু আইটি সেক্টর নিয়ে কথা বলছি। আমরা টেক, আমরা নেট এগুলো দেখে, আমরা নেটটা দেখেন। এইটাও আপনার সেফ জোনে আছে। এইটার সাপ্লাই এবং সাপোর্ট দুইটাই কাছাকাছি। এখন সাপ্লাইটাকে এখানে মোটামুটি কভার আপ করা হচ্ছে, চলছে। তো এইখানেও আপনার পুঁজি হারাবে না আমরা নেটে। আমরা নেটেও ভয়ের কোনো কারণ নাই। তাহলে কয়টাতে ভয় আছে আমরা আলোচনার মধ্যে এগুলা নোট করে রাখবেন। এটা নোট করে রাখবেন। আমরা নেটটাও ভালো জায়গা আছে, এখান থেকে হারানোর কিছু নাই। বাজারটা একটু সুষ্ঠু ধারা আসলে আমরা নেটটাও 19-20 টাকার ঘরে চলে যাবে, 20 টাকার ঘরে চলে যাবে। এটা হচ্ছে আমরা নেট। তারপরে আছে আমরা টেকে যাই। আমরা টেকও আছে অনেকের কাছে। আজকে আলোচনা আইটি সেক্টর নিয়ে আসি। আমরা টেকটা আমরা নেট, আমরা টেক, এইটাও এইটা নিয়েও তেমন একটা আপাতত দৃষ্টিতে তেমন একটা দেখছি না ভয়। আর আমরা নেট আমরা টেক এমনিতেই খুব স্লো আইটেমের মধ্যে আছে। তবে হ্যাঁ, আমরা নেটের যে আমরা টেকের যে প্রবলেমটা, আমরা টেকের প্রবলেমটা হচ্ছে উপরে একটা বেশ বড় সাপ্লাই জোনের কারণে সে কিন্তু কোনোভাবে উপরে উঠতে পারতেছে না, যতক্ষণ পর্যন্ত না এই সাপ্লাই জোনটা কভার আপ না করে। সুতরাং আমরা টেক, আমরা নেটটাও নিরাপদ আছে, কিন্তু আমরা টেকটা একটু ঝামেলা আছে আমরা টেকটা। তাহলে দেখবেন যে আমার এই আলোচনার ভিতরে যে জায়গাগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু ক্লিয়ার একটা ধারণা দিচ্ছে। সুতরাং এই স্টকগুলো এখন বিপদযুক্ত, বা এই ইরানের যে মিসাইলগুলো কোন কোন শেয়ারে আসতে পারে। এবার আসেন সিটি ব্যাংকে যাই, CITY। এই ইরানের যুদ্ধ যদি হয়, সিটি ব্যাংকে প্রভাব ফেলতে পারে। কারণ এই সিটি ব্যাংকের RSI 86, সিটি ব্যাংকে প্রভাব ফেলবে ইরানের মিসাইল। আলমগীর ভাই, আমরা কিছু জিনিস খেয়াল করি। আলমগীর ভাই, আমিন ভাই যারা আছেন, আমার এখানে সবচেয়ে বেস্ট প্যাটার্ন বোঝার জন্য আমি কয়েকজনের মধ্যে পাইছি আলমগীর ভাইকে, পাইছি আমিন ভাইকে, আমিন ভাইকে, এরকম বেশ কয়েকজনকে আমি খুব চমৎকার চমৎকার প্যাটার্ন ধরার মতন কয়েকজনকে পাইছি, যারা আলহামদুলিল্লাহ এই লাইভের পর থেকে যে প্যাটার্নগুলো ধরতে পারছেন, বেশ ভালো করতেছেন, শর্ট টাইমের ভিতরে কাজ করে ফেলতেছেন। আপনারাও ওনাদের মতন সবাই একটু স্ট্রং ভাবে একটু বুঝার চেষ্টা করুন। তাহলে মিসাইল আসলে সিটি ব্যাংকে আসতে পারে, মিসাইল আসলে
ব্র্যাক ব্যাংকে আসতে পারে, ব্র্যাক ব্যাংকে আসতে পারে অলরেডি। মিসাইল মারার আগেই ব্র্যাক ব্যাংকে মিসাইল পড়ে গেছে অলরেডি, খেয়াল করে দেখেন। ব্র্যাক ব্যাংকে মিসাইল, ইরানের মিসাইল মারার আগেই বৃহস্পতিবারে ব্র্যাক ব্যাংকে মিসাইল পড়ে গেছে অলরেডি। সুতরাং ব্র্যাক ব্যাংকে মিসাইল অলরেডি আমেরিকা মারার আগে বা ইরান মারার আগে বৃহস্পতিবারে ব্র্যাক ব্যাংকে মিসাইল পড়েছে। তো সুতরাং এই ব্যাংকের সাইড থেকে আপনারা উত্তরা ব্যাংকেও সম্ভাবনা আছে, কেননা এটাও বেশ একটা গ্যাপ হয়েছে। আপনারা এই ব্যাংক যেগুলা, এই দেখেন উত্তরা ব্যাংকেও আগামীকালকে একটা মিসাইল পড়বে। কেন পড়বে? ভলিউম ওভার, ক্যান্ডেলটা দেখেন, হিস্টোগ্রামের বারটা কিন্তু পজিটিভ, বাট এই যে 26-20 কেন, সেটাও একটু আমরা দেখে আসি যে প্রিভিয়াস হিস্ট্রিতে। এই দেখেন সবকিছু পার করার পরেও এই জায়গাটাতে এই যে 26, 50, 60, 70, 80-তে একটা মিসাইল রেডি হয়ে আছে। সেই মিসাইলটা কালকে এখানে কারবার ঘটাবে উত্তরা ব্যাংকের উপরে। তাহলে বোঝা গেল ব্যাংক সেক্টরের উপরে মিসাইলটা পড়বে, বাট আদার্স জুন ক্লোজিং এর ভালো ভালো স্টকগুলোতে কোনো মিসাইল পড়বে না। যদিও উত্তরা ব্যাংকের পজিটিভটা ছিল অনেক দিক থেকেই, বাট এই যে ওভার ভলিউমের কারণে, হ্যাঁ এটাও একটা জিনিস বলি, উত্তরা ব্যাংকের যদি মিসাইলটা পড়ে আর কতটুকু নামতে পারে, সর্বোচ্চ 24 টাকার ঘরটাতে আসতে পারে। মানে 1 টাকার মিসাইল এখানে ফেলবে, এটা নিশ্চিত থাকেন। আগামীকালকে উপরে একটা ট্রেড হবে এই উত্তরা ব্যাংকটা সর্বোচ্চ হয়তো 26 টাকা 30, 40, 50 পয়সার দিকে ট্রেড হয়ে এটা একটু ডাউনে আসবে। আচ্ছা, এবার আসেন, গরমের সিজন আসছে, আমার আলমগীর ভাইয়ের গলা শুকিয়ে আসতেছে আইসক্রিম খাওয়ার জন্য। তো আমার আলমগীর ভাইয়ের গলাটা একটু ভিজায় আসি লাবেলো আইসক্রিম দিয়া। ভাই লাবেলো আইসক্রিমেরও এই যে ক্যান্ডেলটা করছে, এটা একটা ফেক ক্যান্ডেল করছে, প্লাস ভলিউমটা একটু ওভার হয়েছে, কিন্তু কিছুটা পজিটিভ সাইন আছে। এখান থেকে পড়ার কিছু নাই, কিন্তু যদি আপ ট্রেন্ডে যায়, একটা গ্যাপ ভালো আছে, 10 টাকার একটা গ্যাপ আছে। তো এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কিভাবে হয়েছে সেটাও বলি। সকালবেলা মোটামুটি মামুরা একদম তলে, মানে কত টাকা নিচে মারছে দেখেন, 61 টাকা মারছে। এই 61 টাকায় একটা দুইটা ট্রেড হয়েছে, যদি বিশ্বাস না হয় আপনারা চেক করে দেখেন। না, ওই এসপিসিএল এ পড়লে কতটুকু 1 টাকা গ্যাপ হবে, নাহলে নিচে আসলে 50-এর নিচে এসপিসিএল বেশি একটা 49-50-এর নিচে রাখতে পারবে না এসপিসিএল কে। কারণ এত বড় বড় বিনিয়োগকারীর ইনভলভমেন্ট এই এসপিসিএল এ আছে, কল্পনা করতে পারবেন না। তো ব্যাংকগুলা থেকে সাবধান থাকেন। রাইট। আশরাফ ভাই, আহ, আসিফ ভাই, কোনো টেনশনের কিছু নাই, নো টেনশন। আমরা বহুত দেখেছি ঘাবড়ানোর পরে অনেক বিনিয়োগকারী ভাই বোনরা সেল করে লোকসানে। শুধু আপনারা একটা জিনিস থেকে মুক্ত থাকবেন সবসময়, মার্জিন লোন থেকে মুক্ত থাকবেন। তারপরে রাইট, ঠিক বলছেন। কালকে যদি আহ, কোনো ধরনের ইয়ে না হয়, রাইট ঠিক বলছেন। আপনি দেখবেন যে এই সুযোগটা কিভাবে কাজে লাগায় এই গেমলাররা। যদি আমরা হতাশ হয়ে যাই, তারা ওত পেতে আছে আপনার শেয়ার নেওয়ার জন্য, এটা মাথায় রাখবেন। তবে ওই যে যেটা বললাম যে, হ্যাঁ কনফিডেন্স সিমেন্ট থেকেও আপনারা একটু সতর্ক থাকেন। CON, কনফিডেন্স সিমেন্টটার কথা আমি সে সেপ্টেম্বরে যে আলোচনাটা করেছিলাম, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে বাজার সাপোর্ট না পাওয়ার কারণে পড়ে গেছিল। আমি 70 টাকার ঘরটা কনফিডেন্স সিমেন্ট সেপ্টেম্বরে বলেছি, এটা 60 টাকার ঘরে থাকাকালীন বলেছিলাম। অনেক ভাই বোনেরা কিনেছেন, মনে কষ্ট ছিল, এবং অনেক নিচেও চলে আসছেন। যারা ধৈর্য ধারণ, যেমন ফাতেমা পাও এটা কিনছিলেন, উনি হয়তো কিনা, এই যে ওই যে বললাম যে ধৈর্য হারা হয়ে যায় আমরা যখন আমাদের সুফলটা আসে। তো তখনও এই সাপ্লাই জোনটাকে হিসাব করেই ওনাকে একটু টেনশন ফ্রি দিয়ে বলেছে, যদি পারেন আপনি স্টক আপনার ইয়েটা ক্যাশটা করে ফেলুন। তো রাইট রাইট, এই যে ঠিক বলছেন। এই জুনায়েদ ভাই, যেগুলা আপে বেশি চলে গেছে সেখানে, সেইখানে কিন্তু আহ, সঞ্জিত বর্মা ভাই, আপনি চমৎকার কাজ করছেন। কালকে আপনার জন্য সুবর্ণ সুযোগ। এই সঞ্জিত
বর্মন ভাই, আপনার যেহেতু কিছু কিনতে পারেন নাই, এটা আপনার সৌভাগ্য। কালকে যদি কোনোভাবে আতঙ্কিত হয়ে দেখেন কোনো শেয়ার, বিশেষ করে আরডি ফুড, পেনিনসুলা, আইবিপি, ইসলামী ফাইন্যান্স, এই জাতীয় শেয়ার যদি আপনি নিচে পান, এই সুযোগটা লুফে নেবেন। এটা আপনার জন্য বেস্ট একটা কারণ, বা মানে সুযোগ, বেস্ট একটা সুযোগ। রাইট, ইয়েস, এস এম ইশফাক আহমেদ ভাই, আমিও রেডি আছি। আমিও রেডি আছি ভাই। রোজা রমজানের দিন কেরু মেরুর কথা কইেন না তো রে ভাই। ভালো কিছু, ভালো কিছুর কথা এখন। তারপরে পেনিনসুলার একটা ভিডিও আপলোড দিব ইনশাল্লাহ, নতুন নিউ পেনিনসুলার ভিডিওটা আপলোড দিব আমি লাইভের পরে ইনশাল্লাহ। এটা আমার হাতে চলে আসছে এখন। এই যে ইয়ে ভাই, আপনাকে আহ, সঞ্জিত ভাই, আপনাকে এই যে আশফাক ভাই, আসিফ ভাই আপনাকে খুব সুন্দর আইটেমগুলো বলছে, এইগুলা কালকে ডাউনে পাবেন তো মজা করে কিনবেন। ডাউনে পাবেন তো মজা করে কিনবেন, আপনাকে রিটার্ন দেবে এখন। এই যে কোনটা বলছি, কনফিডেন্স সিমেন্টটা খেয়াল করেন। সাপ্লাই জোনটা দেখেন, এই যে মাথার উপরে সাপ্লাই জোন 70 টাকার ঘরে। সময় কালক্ষেপণ না করে, অবহেলা না করে, আগামীকালকে আল্লাহ যদি বাঁচায়, এইটা থেকে, এটা কত আছে, 69-এ আছে না, 69-এ আছে সর্বোচ্চ। আগামীকালকে যেটা হবে, 71, 72 টাকা বা 73 টাকা পর্যন্ত আপনি কনফিডেন্সের রেটটা পাবেন। কনফিডেন্সের রেটটা পাবেন ইনশাল্লাহ। তো এইখানে ইসলামী ফাইন্যান্স আমি টার্গেট নিয়েছিলাম, তারপরে ওই টার্গেট মতো আসে নাই। কালকের মনে হয় আমার কপাল খুলবে। ইনশাল্লাহ খুলবে, খুলবে, খুলবে। হাসান, এইটা ইসলামী ফাইন্যান্সটা 13 থেকে 14 টাকার ঘরে, 13.90 থেকে 14 টাকার ঘরে অচিরে ঢুকে যাবে। কালকে যদি কোনোভাবে ইসলামী ফাইন্যান্স নিচে পান, দারাম করে কিনে ফেলবেন, মজা করে কিনে ফেলবেন। আর এই যে কনফিডেন্স সিমেন্ট যাদের আছে, কালকে চেষ্টা করবেন প্রফিট টেকিং। এরপরে বেড়ে গেলে ভাই আমরা অল্প বুঝি, অল্প রুজি, আমাদের লাভ পকেটে ঢুকছে আলহামদুলিল্লাহ, এবং লাভের টাকাটা বলছি ঈদের খরচটা উঠিয়ে নেবেন, কোনোভাবেই রাখবেন না। তো ওমর ভাই, তো আহ, লাবেলো আইসক্রিমটা যে জায়গা আছে খুব চমৎকার, আলমগীর ভাই খুব প্যাটার্নটা ধরতে পারছেন। লাবেলো আইসক্রিমটা সামনে আপনাদেরকে প্রফিট দিবে ইনশাল্লাহ। ও ভি, লাভেলো আইসক্রিমটা একটা শর্ট টাইমের একটা প্রফিট, শর্ট টাইম না, এটা বেশ একটা, যদিও ভলিউমটা একটু ওভার, এটা একটা ফেক একটা ঘটনা ঘটাইছে। প্রথমে ডাউনে মারছে, অনেকে আতঙ্কে শেয়ার ছেড়ে দিচ্ছে, তারা লুফে নিছে। এই জায়গা থেকে হারানোর কিছু নাই। লাভেলো 70 টাকা, 68, 70 টাকা, এটা বেশ চমৎকার একটা জায়গা। এবং এটা সামনে যে গ্যাপটা দিবে, একটা হচ্ছে 80 টাকার ঘরে একটা সাপ্লাই আছে। প্রিভিয়াস হিস্ট্রিতে দেখেন, এটা হচ্ছে মে মাসের দিকে, 13 তারিখের দিকে এটা 80 টাকার ঘরটাতে ছিল। তো এইখানের যে জায়গাটা, এখানে বেশ একটা বিশাল সাপ্লাই আছে, 80 থেকে 85, 82, 85 টাকা পর্যন্ত আপনাকে এই ইয়েটা দিবে। তো লাভেলোটা দিবে প্রফিট, এটা একটু ধৈর্য ধরতে হবে। কালকে শুধু একটা দিনের প্রেশারটাই আপনাকে ফেস করতে হবে, যদিও আমরা যদি সচেতন থাকি সেটাও নাও হইতে পারে। এরপরে আসেন লঙ্কা বাংলা, LAN লঙ্কা বাংলা, আরেকবার একটা রাউন্ড আসবে, এটা আমার কাছে নিশ্চিত। আহ, লক্ষণীয় দেখছি। এক ভাই আমাকে বলছিল, ভাই লঙ্কা বাংলা 16 টাকা চলে, কি করব? এই টাইমটাতে, এই দিনটাতে, তো বলছি ওনার কিনা 17.5 টাকা, বলছি একটু অপেক্ষা করেন। যদিও ডাউনে আসছে, উনি হয়তো মন খারাপও করতে পারেন, বাট আমার যে প্যাটার্ন অনুসারে বলছি, লঙ্কা বাংলা মোটামুটি ইউটার্ন নিয়ে নিয়েছে। ফাইন্যান্সের খেলা এখনো আছে, ফাইন্যান্স কিন্তু মার্চ এপ্রিলে বেশ ভালো প্রফিট দিয়ে যাবে, এবং একটা টার্গেট ফিল আপ করে ফেলবে। তো লঙ্কা বাংলা যাদের আছে, তারা 17 টাকা ঘরে ঢুকলে এবার কিনা দাম পান, লাভ পান, স্টপ লস পান, এটা নেওয়ার চেষ্টা করবেন। লঙ্কা বাংলা 17 টাকার ঘরে গেলেই একটা বেশ ভালো 17 থেকে 17, 50, 60, 70-এর দিকে একটা সাপ্লাই আসবে। এইখানে আপনারা প্রফিট টেকিং এর বলেন, কিনা দাম বলেন, যাই বলেন, আবার এটা কিনার আপনি সেল করার পরে যদি এটা এই সাপ্লাই জোনটাকে পার করে স্ট্রংলি দাঁড়াইতে পারে, তখন আপনি হয়তো বা পরবর্তীতে চিন্তা করবেন। বাট আপনি রিস্ক ফ্রির জন্য, আপনার পুঁজিটাকে রিস্ক ফ্রি করার জন্য
এই 17 থেকে 17.50-60-এর ভিতরে আপনাকে ডিসিশন নিতে হবে। এবার আসেন, আমি সিনো বাংলা নিয়ে অনেকে বলছেন, সিনো বাংলার ব্যাপারটাও আমি 46-47-এ বলেছিলাম, কিনেছি, 50-51-তে সেল দিয়েছি, আবারও প্যাটার্ন তৈরি হয়েছে। সিনো বাংলা আমি 49 টাকার আর 70-80 60-70 পয়সায় প্যাটার্ন ভালো পাইছি, সেখানেও আবারও এন্ট্রি দিয়েছি, এখনো পর্যন্ত সেগুলো সেল করি নাই। আপনাদেরকে যখন যেটা পাই সেটার সাথে সাথে বলি, আমার সাথে যদি আপনারাও 2-4 টাকা পান, এটা আমার কাছে আনন্দ লাগে। এই সিনো বাংলা একদম নিশ্চিত থাকেন যে এইটা এই 55-56-57 ঘরে যাবে, আরো উপরেও যেতে পারে, 60 পর্যন্ত আমার দেখা। এটা আমি রাহুল এবং আমি দুইজন মিলে এই সিনো বাংলা সম্পর্কে আপনাদেরকে আলোচনা এনেছি যখন 49 টাকায় চলে। তো হ্যাঁ, টেক্সটাইল ডাউনে যাবে, টেক্সটাইলটা আমার কাছে ডাউনে যাবে, তবে টেক্সটাইলের মধ্যে কিছু টেক্সটাইল যেমন জেড ক্যাটাগরির কিছু টেক্সটাইল খুব ভালো হবে। আমি আরেকটা আরেকটা জিনিস পাইছি যে আহ, তাল্লু স্পিনিংটা তো জানেনই, এটা এই ইয়েতে আছে ময়মনসিংহে। তো আরেকটা স্টক আছে যেটা আহ, এটা হচ্ছে ডেল্টা স্পিনিং। ডেল্টা স্পিনিংটাও কিন্তু রানিং আছে, গতকালকে আমার কাছে তথ্যটা আসছে, এক ভাই বলছেন উনি ওই এলাকারই। তো ডেল্টা স্পিনিংটাও আপনারা একটু নজরে রাখতে পারেন, এটা একটু ভালো ইয়ে হবে। আপনার রবি এভারেজ এত হাই, এই জায়গাটাতে এই মুহূর্তে বাজার সাপোর্ট পাবে কিনা এটা একটু চিন্তার বিষয়। তবে 36 টাকা, 18 টাকা নামছিল, 18 টাকায় যদি অ্যাভারেজটা করে প্রাইসটা এই 30-31 টাকার ঘরে নিয়ে আসতে পারতেন, তাহলেও হয়তো বা একটু মুক্তি পাইতেন। তবে বাজার এই প্যাটার্নের পরে, যেহেতু এটা জুন ক্লোজিং এর শেয়ার, রবিটা না, ওটা ডিসেম্বর ক্লোজিং মনে হয়, ডিক্লারেশন দিয়েছে কিছুদিন আগে। তো ওইটা এইটা আমাদের আর একটা পজিটিভ সাইন চলে আসছে। কাল যদি রাশেদ মাকসুদ পরিবর্তন হয়, আমার কাছে আলমগীর ভাইয়ের এই যুক্তিটা আমার কাছে খুব ভালো লাগছে। কারণ কি, আমি একটা কথা বলছি না যে একটা ইনভলভমেন্ট যখন বাজারে হইছে তখন কিন্তু একটা পজিটিভ সাইন আছে। এটা কিন্তু এই ইয়ের সাথে, আলমগীর ভাইয়ের সাথে একমত। কেননা আমার যে বাজারের যে প্যাটার্ন, ভলিউম প্লাস ইনভলভমেন্ট, স্টক বাই স্টকের হিসাবটা বাইর দেখেছি, সেখানে কিন্তু বাজারকে এখানে ফেলে দেওয়ার মতন কোনো ওয়ে নাই। আর ফেলতে গেলে যারাই বড় বড় বিনিয়োগকারী, আমাদের চেয়ে তারা বেশি লুজার হবে। আপনি আমি কয়টা শেয়ার কিনছি, এক এক করে নইলে 10,000, 15,000, 20,000 বা 50,000 শেয়ার কিনছি। ভাই 5 লাখ, 10 লাখ, 20 লাখ শেয়ার কেনার মতন পার্টির অভাব নাই এখানে, সুতরাং ঘাবড়ানোর কিছু নাই। আমাদের 10,000 শেয়ারের 1 টাকা কমলে কমবে 10,000 টাকা, আর বড় বিনিয়োগকারীর 10 লাখ শেয়ারের 1 টাকা কমলে কমবে 10 লাখ টাকা। তাইলে বুঝতে হবে বিনিয়োগ প্যাটার্নটা, ওরা যখন ডেলিভারি দিয়ে যাবে। ডেল্টা স্পিনিংটা মোটামুটি আমার কাছে একটা কনফার্মেশন চলে আসছে ভাই, ভালো একটা প্যাটার্ন। আচ্ছা, যাই একটু দেখি কি অবস্থা। তাহলে সিনো বাংলা নিয়ে নো টেনশন, ডু ফুর্তি। নো টেনশন, ডু ফুর্তি। আচ্ছা, আমি আলম ইয়া মনির ভাই, আমার এক ভাই কালকে আমার জন্য একটা প্যাকেট বেনসুন নিয়ে আসছে। খুব এই ভাই খুব ভালো লাগে রে ভাই, এই আনন্দগুলা উপভোগ করতে। এই যে আমাদের একটা আনন্দের জায়গা আমরা বের করতে পারছি, এই বছরকে বছরে কান্নার কান্না ছিল আপনাদের। জি জি, 11টা বেজে গেছে, আমি শুধু ডেল্টা স্পিনিংটা শেষ করেই বিদায় নেব ইনশাল্লাহ। একটাই বলছি, হতাশার কোনো জায়গা আমাদের এখানে নাই, আমরা সবসময় পজিটিভ আছি, থাকবো। আচ্ছা মনির ভাই, ডেল্টা স্পিনিংটা গত 2 দিনে ডাউনে গেছে, হ্যাঁ। তো 5 টাকা 80 পয়সা আছে। আমি যদি দেখি এই জোনটা যে খুব স্ট্রং একটা জায়গায় ধরে রাখছে, আশা করছি সর্বোচ্চ যদি আসে 5 টাকা 60-70 পয়সা পর্যন্তই ডেল্টা স্পিনিং নামতে পারে। বাট পজিশনটা আমার কাছে ভালো লাগছে। আর গতকালকের পিকনিকে, আমাদের ইফতার পার্টিতে আমার এক ভাইয়ের থেকে যে তথ্যটা পাইছি, এটাও তাল্লু স্পিনিং এর পাশাপাশি কাছাকাছি এই ডেল্টা স্পিনিং এর ফ্যাক্টরিটা। তো এইটা যখন পাইছি, একটা মনোবল তৈরি হয়েছে। আমরা ঠিক তাল্লু বা বারাকা বা যেই শেয়ারগুলো একদম বটম সাইডে পাইছিলাম, ইসলামী ফাইন্যান্স,
তার মধ্যে এখন একটা নজরে পাইলাম ডেল্টা স্পিনিংটা। যদি আমার সুযোগ হয়, আমার কাছে যদি ইয়ে হয়, আমি ইনশাল্লাহ কিছুটা ইনভলভমেন্ট এখানে হব। আমার ফান্ডটা ফ্রিও আছে, ম্যাচিউর হইলেই এখান থেকে বেতন ধরেন টেনশন দূর হবে, রাইট? তো ইনশাল্লাহ, নো টেনশন ডু ফুর্তি, কোনো টেনশন নাই ইনশাল্লাহ। আমরা সকল ভাই বোনরা মিলে, আচ্ছা দেখি কতটুক পার করতে পারবো আমি। দেখি। তাল্লুর মতন, তাল্লু নিয়ে কোনো টেনশন নাই রে ভাই। তাল্লু তো আমি আছি, লোডের মধ্যে আছি। আহ, ও ইয়া ভাই, মনির ভাই, ওই 9 টাকার কথা বাদ দেন, 5 টাকা 80 থেকে 7 টাকা 30 পয়সা পাইলে তো টাকার বস্তা কেয়ামত। আর কি লাগে বলেন? এই গ্যাপটা আছে, এই গ্যাপটা আছে 96, 7 টাকা 60 টাকা, এখানে গেলে ধাক্কা খাবেই খাবে, কোনো মিস হবে না, কোনো মিস হবে না। এই তো আমাদের গুড নিউজ চলে আসছে, নো টেনশন ডু ফুর্তি। উই আর অল ইজ ভেরি ভেরি পাওয়ারফুল investor in the market because I am always with you. আলহামদুলিল্লাহ, ভালো একটা নিউজ চলে এসেছে আমাদের লাইভে থাকাকালীন সময়। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের টেনশন ফ্রি, নো টেনশন। মুন্নু ফেব্রিক, মুন্নু সিরামিক, এগুলা থেকে একটু সতর্ক থাকেন। এগুলা বেশ ওই যে এমপি ক্ষমতায় চলে গেছে, এখন পোল্ট্রি নিয়ে ফেলাইছে। আগে হা ভোটের পক্ষে ছিলাম, এখন ক্ষমতায় পাইয়া গেছি, এবার না ভোটের হা পক্ষের, ভোটের বিপক্ষে। সুতরাং ওই যে মূলা দিয়া ক্ষমতায় আইছে সেই মূলার কাহিনী শেষ। মুন্নু গ্রুপ থেকে একটু টেনশন মুক্ত থাকেন। তো যেহেতু আপনি 9 টাকার কথা কইছে, 60 টাকা পর্যন্ত দেখা দিছে, এবার আধা কার্টুন বেনসনের পয়সাটা পাঠাই দিয়ে। তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। যাওয়ার সময় 2 লাইন গান গাইয়া গেলাম। কালকে এক ভাবি আমার অনুরোধ করছে গান গাইতাম। গাবো ইনশাল্লাহ, রমজান পার হোক, তাহলে আমরা আনন্দ ফুর্তিটা আরো বাড়িয়ে দেব। সবাই সেহরি খাওয়ার জন্য আহ, অবশ্যই এখন বিশ্রামের প্রয়োজন আছে, ঘুমাইতে যাবেন। সেই উদ্দেশ্য করে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের এই কার্যক্রম চলছে, চলবে, এবং এই বাজারে আমাদেরকে যেন কেউ মিসগাইড না করতে পারে। আমি আপনাদের সাথে সর্বপ্রকার সর্বশক্তি দিয়ে লড়াই করে যাব। আপনাদের যেন কোনোভাবে ক্ষতি না হয়, আপনারা যেন এখান থেকে কিছু উপার্জন করতে পারেন, অন্ততপক্ষে আপনাদের বিনিয়োগটা যেন সেফ থাকে, সেই জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ পপি আপা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আগামীকালকে ট্রেডের পরেই আসবো বাজার নিয়ে, মার্কেট বিশ্লেষণ, এবং রাত্রে লাইভে কথা হবে। আল্লাহ হাফেজ।